আসসালামু আলাইকুম। রূপসা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজ বিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ, পূর্ব রূপসা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এখন মার্চ মাস। এই মার্চ মাসে বাঙালিদের জীবনে অনেক ঐতিহাসিক ঘটনার জন্ম হয়েছে। 1971 সালে মুক্তিপাগল বাঙালিদের কাছে উত্তাল ছিল এই মার্চ মাস। সব অন্যায়, অত্যাচার, জুলুম, অসত্য, নির্যাতনের বিরুদ্ধে বাঙালিরা আবার নতুন করে বলিয়ান হয়ে ওঠে এই মার্চ মাসে। এই মার্চ মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী 17 মার্চ জাতীয় শিশু দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু তার 55 বছর জীবনে 12 বছর কাটিয়েছেন জেলে, 12 বছর কাটিয়েছেন পুলিশের নজরদারিতে, আর অর্ধেকটা জীবনই তিনি কাটিয়েছেন বাঙালিদের মুক্তি সংগ্রামের সম্মুখ ভাগে অবস্থান করে। বঙ্গবন্ধুর যে 7 মার্চের ঐতিহাসিক দিক নির্দেশনামূলক যে অমর ভাষণ থেকেই মুক্তিপাগল বাঙালিরা ঘরে ঘরে সংগ্রামের জন্য চূড়ান্ত যে প্রস্তুতি সেটা নিতে শুরু করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানতে হবে কার বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি। তোমরা বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে। যদি সঠিক ইতিহাস না জানো, সেক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন সময় তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবে, দেশপ্রেমের ঘাটতি দেখা দেবে। বাংলাদেশের যে মার্চ মাসের যে তাৎপর্য সেটা তোমরা উপলব্ধি করবে। আমি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার যে পাঠ্য বইয়ের আলোচনা, সেই আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় শ্রেণী কার্যক্রমের এই পর্যায়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়। 3য় অধ্যায় যেটি আছে সমাজ বিজ্ঞানীদের মতবাদ এবং অবদান। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ে 4 জন সমাজ বিজ্ঞানী সম্পর্কে জেনেছি। ইবনে খালিদুন, অগাস্ট কোট, হারবার্ট স্পেন্সার এবং এমিল ডুরখেইম সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরো একজন সমাজ বিজ্ঞানী সম্পর্কে জানব। তিনি হচ্ছেন কার্ল মার্কস। প্রিয় শিক্ষার্থীরা, কার্ল মার্কস, এই যে আমি 5 নম্বর ক্লাসে এসে কার্ল মার্কসকে নিয়ে আলোচনা করছি বলে আমি যে সিরিয়ালি ইম্পর্টেন্স দিচ্ছি এরকম কিন্তু নয়, এরকমটি ভাবার কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে সমাজ বিজ্ঞানকে একটা শক্ত ভিত্তির উপরে যে সমস্ত সমাজ বিজ্ঞানীরা দাঁড় করিয়েছেন তার মধ্যে অগাস্ট কোটের পরেই কার্ল মার্কসের অবস্থান। প্রিয় শিক্ষার্থীরা, কার্ল মার্কস যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব, মার্ক্সবাদ, এইগুলো সম্পর্কে এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে এতটা ব্যাপক আলোচনা করেছেন, তার যে সাকসেসের জায়গাটা সেটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে সমাজকে তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, যেটা আজও অবধি খুবই গ্রহণযোগ্য। তার কয়েকটি জায়গায় সাকসেস এত বেশি যে অন্যান্য বিজ্ঞানী থেকে কার্ল মার্কসকে একটু হলেও এগিয়ে রাখা যায়। আসলে কার্ল মার্কস এত প্রভাবশালী একজন বিজ্ঞানী, সোশ্যাল সায়েন্সের অর্থাৎ আর্টস ফ্যাকাল্টির যতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন অর্থনীতি, দর্শন, ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টগুলোতে যদি ডিটেলস এবং ডিপলি জানতে হয়, সেক্ষেত্রে কার্ল মার্কস সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাই শুধুমাত্র কার্ল মার্কস যে সমাজ বিজ্ঞানী এরকমটি মনে করার কোনো কারণ নাই বা সুযোগ নাই, কারণ তিনি অন্যান্য বিষয়েও যথেষ্ট পরিমাণে লেখালেখি করেছেন, যথেষ্ট পরিমাণে তার অবদান রয়েছে। এখন আমরা কার্ল মার্কসের যে জন্ম পরিচয় সম্পর্কে জানব। কার্ল মার্কসের পুরা নাম কার্ল হেনরিক মার্কস। তিনি 1818 খ্রিস্টাব্দের 5 মে জার্মানির ট্রয়েন নগরীতে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বোন এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার পিতা হচ্ছেন হেনরিক মার্কস এবং মাতা হোল্যান্ডের অধিবাসী। তার পিতা ইহুদি ধর্মের গোড়ামি এবং সংকীর্ণতার কারণে ইহুদি ধর্ম ত্যাগ করে
তিনি প্রোটেস্ট্যান্ট ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে কার্ল মার্কসও নিজেকে নাস্তিক বলে দাবি করেন। কার্ল মার্কস ওয়েলভ্যালেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের যে কনজুগাল লাইফ বা বিবাহিত জীবন মোটেই সুখের ছিল না, কারণ তিনি তার জীবনে অনেকবার মাইগ্রেট করছেন, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন বিভিন্ন সময়, যার পরিপ্রেক্ষিতে তিনি অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি আর্থিক সংকটের মুখে পড়েছেন। এমনও দেখা গেছে যে কার্ল মার্কসের স্ত্রী এবং সন্তানদের সুচিকিৎসা তিনি দিতে পারেননি অর্থের অভাবে। এমনকি তার একটা সন্তান বিনা চিকিৎসায় মারা গেছে। এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। প্রিয় শিক্ষার্থী, এমনটি হওয়ার কারণ হচ্ছে কার্ল মার্কস সবসময় বিপ্লবী ছিলেন এবং কি করছে, সর্বহারাদের পাশে দাঁড়িয়েছে, সর্বহারাদের পক্ষে কাজ করেছেন এবং তার যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, তার যে কার্যক্রম গুলো ছিল, সেগুলো সরকারি দল বা ক্ষমতাসীন দল যারা থাকতো তাদের মোটেই পছন্দ হতো না এবং সরকারি দলের চাপের মুখে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মাইগ্রেট করতে হয়েছে, বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়েছে। ফলে দেখা গেছে যে তাকে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল। তিনি 1883 খ্রিস্টাব্দে 64 বছর বয়সে লন্ডনে মৃত্যুবরণ করেন। তার যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় সেটা খুবই সাদামাটা ভাবে এবং খুব অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এখন আমরা জানবো কার্ল মার্কসের যে সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থ আছে, যেখানে তিনি সমাজ নিয়ে আলোচনা করেছেন, পুঁজিবাদ নিয়ে আলোচনা করেছেন, সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন, সমাজের যে সমস্ত ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। প্রথম যেটি আছে বিখ্যাত গ্রন্থ বলি কার্ল মার্কসের দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, ডাস ক্যাপিটাল, দ্য হলি ফ্যামিলি এবং দ্য প্রভার্টি অফ ফিলোসফি। এছাড়াও কার্ল মার্কসের আরো বিখ্যাত কিছু গ্রন্থ আছে, যেমন জার্মান আইডিওলজি। এই গ্রন্থটি খুবই চমৎকার একটি গ্রন্থ, তিনি তার জীবদ্দশায় লিখেছেন। এখানে যখন গ্রন্থগুলোর কথা আসলো, সেখানে ফ্রেডরিক এঙ্গেলস এর কথা না বললেই নয়। ফ্রেডরিক এঙ্গেলস ছিলেন কার্ল মার্কসের বন্ধু এবং সহকর্মী। তার সাথে খুবই চমৎকার সম্পর্ক ছিল কার্ল মার্কসের ফ্রেডরিক এঙ্গেলস এর সাথে এবং তারা অনেক বেশি রিসার্চ ওয়ার্ক করেছেন এবং একসাথে তাদের বেশ কয়েকটি পাবলিকেশন আছে। কার্ল মার্কস মারা যাওয়ার পরে তার যে কনসেপ্ট গুলো ছিল, যেগুলো অসমাপ্ত ছিল, সেগুলো তিনি ফ্রেডরিক এঙ্গেলস চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি সেগুলো তুলে ধরেছেন। কার্ল মার্কসের আলোচনায় ফ্রেডরিক এঙ্গেলস এর কথা কোনোভাবেই আমরা অ্যাভয়েড করতে পারি না। শিক্ষার্থী, এখন আমরা জানবো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই গ্রন্থটি সম্পর্কে। আমরা বই বা গ্রন্থ বলতে যা বুঝি ঠিক সেরকমটি নয় দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। এটা ছিল একটা ইশতেহার, যেমন সরকারি দল বা বিভিন্ন গোষ্ঠী নির্বাচনের আগে যে ধরনের ইশতেহার দিয়ে থাকেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো হচ্ছে সেই ধরনের একটি ইশতেহার, সেরকম একটি ইশতেহার যেটা কিনা এত বেশি আলোড়ন সৃষ্টি করেছিল এই কয়েকটি পেজের ইশতেহারটি। এই কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটিতে এমন কিছু কথা ছিল, এমন কিছু অঙ্গীকার ছিল এবং এমন কিছু আশার বাণী ছিল যেটা সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করে এবং ওয়ার্ল্ড হিস্টোরিতে যতগুলো গ্রন্থ আছে তার মধ্যে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে একটি। শিক্ষার্থী, তারপর আমরা জানবো তার আরেকটি বিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল। এই ডাস ক্যাপিটাল গ্রন্থটি তার খুবই বিখ্যাত একটি গ্রন্থ। এর মূল ভাষণটি হচ্ছে জার্মানি ভাষায়, পরবর্তীতে এটি ইংরেজিতে দ্য ক্যাপিটাল নামে নামকরণ করা হয়েছে এবং তিনি দীর্ঘদিন ব্রিটিশ মিউজিয়ামে অবস্থান করেন এবং সেই সময় তিনি ডাস ক্যাপিটাল গ্রন্থটি রিসার্চ করেন এবং তারই ফলশ্রুতিতে প্রিয় শিক্ষার্থী পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এর যে চরিত্র, সেগুলো সম্পর্কে তিনি চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের যে তৎকালীন সমাজ ব্যবস্থা এবং পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা এবং বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যে রূপটা, সেটা কিন্তু আমরা ডাস ক্যাপিটাল থেকে অনেক অংশে জানতে পারি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্ল মার্কসের সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় তিনি টাচ করেছেন এবং যে সমস্ত জায়গায় তার অবদান রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো।
প্রথম যেটি আছে মার্ক্সবাদ। মার্ক্সবাদ শব্দটি প্রথম শুরু করেন হচ্ছে এঞ্জেলস। মার্ক্স দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা মার্ক্সবাদ নামে পরিচিত। মূলত কার্ল মার্ক্সের নাম অনুসারে নামকরণ করা হয়। মার্ক্সবাদ হলো একটি সামগ্রিক চিন্তাধারা, একটি সঠিক সমাজ দর্শন হচ্ছে মার্ক্সবাদ। লেনিনের মতে মার্ক্সবাদ হলো মহাশক্তিমান, এটি একটি বিশ্বাসযোগ্য মতবাদ। মার্ক্সবাদ চিন্তাধারার সার কথা হলো জগৎকে ব্যাখ্যা করা নয়, তাকে বদলে দেওয়া। শিক্ষার্থীরা, আমরা মার্ক্সবাদ সম্পর্কে ধারণা পেলাম। এরপরে যেটি আলোচনা করব, দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। একজন প্রভাবশালী সমাজবিজ্ঞানী এবং মার্ক্সবাদী, তিনি জীবিত অবস্থায় ততটা গ্রহণযোগ্য না হলেও তার মৃত্যুর পরে তার যে লেখাগুলো ছিল সেখানে সমাজতন্ত্রের জনক বলে অভিহিত করেছেন এবং তার লেখাগুলো অনেক গ্রহণযোগ্য ছিল। কার্ল মার্ক্স সমাজতন্ত্রের যে বিশ্লেষণগুলো তিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করেছেন এবং শুধু বিশ্লেষণ করছেন এরকমটি না, তিনি এগুলো যে কিভাবে সমাজে প্রয়োগ করা যেতে পারে সেই দিক নির্দেশনাও কিন্তু কার্ল মার্ক্স দিয়েছেন এবং সমাজকে কিভাবে রূপান্তরিত করা যেতে পারে সেই ধারণাও কিন্তু কার্ল মার্ক্স বৈজ্ঞানিক সমাজতন্ত্রে আমরা দেখতে পাই। তাছাড়া তিনি যে 19বিংশ শতাব্দীতে যে দ্বন্দ্ব, সংঘাত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে তিনি এতটা বেশি সংগ্রামী জীবন ছিল এবং তিনি প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কি করতে হয়েছে, কার্ল মার্ক্সকে অনেক বেশি চাপের মুখে বিভিন্ন সময় মাইগ্রেট করতে হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা কার্ল মার্ক্সের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র সেগুলো ধারণা পেলে। এরপরে যেটি আছে দ্বান্দ্বিক বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদটি কি? কার্ল মার্ক্স দ্বান্দ্বিক বস্তুবাদ বলতে যেটি বুঝিয়েছেন সেটি বলছেন যে পৃথিবীতে সবসময় সবকিছু সংগঠিত হয়েছে দ্বন্দ্বের মাধ্যমে। হ্যাঁ, সমাজের যে গতি, প্রকৃতি, বিবর্তন সবকিছুই তৈরি হচ্ছে কিভাবে? দ্বন্দ্বের মাধ্যমে। এই দ্বন্দ্বের মাধ্যমে যে সৃষ্টি, সেটা বিষয়ে আরো ব্যাপকভাবে ব্যাখ্যা করার জন্য তিনি তার শিক্ষক হেগেলের কাছ থেকে একটি মডেল অ্যাডপ্ট করেন এবং সেই মডেলটা ছিল এরকম যে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস। থিসিসটা কি? পুরাতন ধারণা, যেমন হচ্ছে কৃষি সমাজ ব্যবস্থা। আর অ্যান্টিথিসিস কি হচ্ছে নতুন একটি ধারণা এবং যেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এবং সিনথিসিস হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। অর্থাৎ কি, এই দুটি থিসিস এবং অ্যান্টিথিসিসের দ্বন্দ্বের ফলে নতুন একটি অবস্থা সৃষ্টি, সেটা হচ্ছে সিনথিসিস। শিক্ষাই সম্পর্কে, দ্বান্দ্বিক বস্তুবাদ সম্পর্কে আমি ডিপে যাব না, তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে এতটুকু জানলে আশা করি হবে। শিক্ষার্থীরা, এরপরে যেটি আছে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদ কিভাবে আদিম সমাজ থেকে স্টেপ বাই স্টেপ সমাজ ব্যবস্থার যে পরিবর্তনগুলো সংঘটিত হয়েছে সেটা কিভাবে হয়েছে, কোন কোন পর্যায়ে অতিক্রম করে, সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। যে থেকে সামন্তবাদ সমাজ থেকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে এবং পরবর্তীতে কি আসবে, সামন্ততন্ত্র আসবে এবং সেটা যে বিষয়টি সেটি আমি পরবর্তীতে আলোচনা করছি। এখানে তিনি একটা কথা বলছেন, উৎপাদন পদ্ধতি, মোড অফ প্রোডাকশনের কথা বলছেন। মোড অফ প্রোডাকশন বলতে আমরা কি বুঝি, তাকে আবার দুইটি ভাগে ভাগ করেছেন। উৎপাদন শক্তি, যেটা আমরা বলছি যে প্রোডাকশন ফোর্স, এবং উৎপাদন সম্পর্ক, প্রোডাকশন রিলেশন। উৎপাদন পদ্ধতি কি? খুব সহজ কথায় যদি বলতে হয়, যে পদ্ধতিতে উৎপাদন হয় বা উৎপাদন করা হয় সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। যে প্রক্রিয়ায় আমরা উৎপাদন করে থাকি সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। তাহলে কোন কোন পদ্ধতিতে আমরা উৎপাদন করে থাকি? প্রথমটা হচ্ছে উৎপাদন শক্তি। উৎপাদন শক্তি হচ্ছে যে সমস্ত টুলস বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে উৎপাদন শক্তি। যেমন হচ্ছে যন্ত্রপাতি আমরা তো ব্যবহার করি, অন্য ব্যবহার করি, সেটা। আর উৎপাদন সম্পর্ক হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে মালিকের সাথে মালিকের সম্পর্ক, মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক, শ্রমিকের সাথে শ্রমিকের সম্পর্ক, এই যে সম্পর্কের উন্নয়ন বা সম্পর্ক, সেটাই হচ্ছে উৎপাদন সম্পর্ক। তিনি আরো দুটো বেসিক ধারণার কথা বলেছেন, বেসিক স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার, যেটা হচ্ছে মৌল কাঠামো এবং উপরিকাঠামো। মৌল কাঠামো কি? সমাজ ব্যবস্থায় সমাজ মূলত একটা সমাজে মূলত হচ্ছে সামাজিক অবস্থা সৃষ্টি হয় কিসের উপরে? আর্থিক অবস্থার উপরে। একটা সমাজের আর্থিক অবস্থার উপর নির্ভর করে সোশ্যাল স্ট্রাকচার। যেমন আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি যে যেরকম ব্যাংক, বিমা,
কর্পোরেট শাখাগুলো আছে, যে সমস্ত অর্থনৈতিক অর্থ সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে বলতে পারি। আর হচ্ছে সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচার হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অর্থ রিলেটেড না, সাংস্কৃতিক অবস্থার মধ্যে আছে, যেমন হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো কিন্তু সুপার স্ট্রাকচারের মধ্যে আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো এরপরের যে আলোচনা, যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। শ্রেণী সংগ্রাম তত্ত্বটা কি বলতে গেলে, সব মালিকরা এক শ্রেণীতে, আবার সব শ্রমিকরা আরেক সেখান করে। প্রিয় শিক্ষার্থীরা, কার্ল মার্কস শ্রেণী সংগ্রাম তত্ত্বকে আবার দুইটি ভাগে ভাগ করেছেন। কিভাবে? তিনি বলছেন যে ক্লাস ইন ইটসেলফ এবং ক্লাস ফর ইটসেলফ। ক্লাস ইন ইটসেলফ কারা? যারা, যে সমস্ত শ্রমিকদের মধ্যে শ্রেণী সচেতনতা নাই, তারা হচ্ছে ক্লাস ইন ইটসেলফ। যারা দেখা যাচ্ছে আমার সমস্যায় তোমরা সবাই এগিয়ে আসবে, বা আমার সমস্যায় পড়লে তোমরা সবাই পাশে থাকবে, এরকমটি নয় যে যার মতো, ইউনিটি নাই। আর ক্লাস ফর ইটসেলফ, ফর মানে জন্য, সবার জন্য, সবার জন্য এখানে শ্রেণী সচেতনতা আছে এবং ইউনিটি আছে, এবং সবাই আমার সমস্যায় পড়লাম, সবাই আমার পাশে থাকলো, এরকম একটা ব্যাপার এইখানটা আমরা দেখতে পাই। কার্ল মার্কসের আলোচনায় আমরা এটা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো কার্ল মার্কস 5টি স্টেজের কথা বলেছেন। প্রথমটি আছে আদিম সমবাদী সমাজ। এই সমাজ ব্যবস্থার মধ্যে নো ক্লাস নো কনফ্লিক্ট। তার মানে কি, যে এই সমাজে কোনো শ্রেণী ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। মানুষ কি করত? খাদ্য সংগ্রহ অর্থনীতির উপর বিশ্বাস করত। খাদ্য সংগ্রহ করতে পারলে সবাই একসাথে খেত, আর যদি খাদ্য সংগ্রহ করতে না পারতো সেক্ষেত্রে কি করত? সবাই উপবাস থাকতো। আমরা আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা সম্পর্কে জানলাম। এরপরে যে আলোচনা সেটা হচ্ছে দাস সমাজ। দাস সমাজ ব্যবস্থার মধ্যে কার্ল মার্কস যেটি বলেছে সেটা, দাস সমাজ হলো প্রথম শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা। এখানে সমাজের দুইটি শ্রেণী থাকে, একটি হচ্ছে দাস এবং দাস মালিক। দাস মালিকরা সবসময় দাসেদের ভরণ পোষণ করত, কিন্তু সেটা তাদের নিজেদের স্বার্থের জন্য, এবং দাসেদের কোনো ছিল না, ব্যক্তি স্বাধীনতা ছিল না, তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না, দাসেরা পণ্যের মতো বিক্রি হতো। তো এই দাস সমাজ ব্যবস্থা সম্পর্কে তোমরা জানলে। এরপরে যেটি আলোচনা সেটা হচ্ছে সামন্ত সমাজ। সামন্ত সমাজ দাস সমাজ থেকে একটু আপডেট, তবে অনেক বেশি পরিবর্তন না, কিছুটা। মানে যে সমস্ত দাস ছিল সেই দাসেরা পরবর্তীতে ভূমিদাসে পরিণত হয়, এবং এখানে জমিদাররা ছিল, জমিদাররা দাসেদেরকে পরিচালনা করত, এবং জমিদারদের জমি ভূমিদাসরা গ্রহণ করত, নিত, এবং তাদের যে জমিতে ফসল হতো তার বড় একটা অংশ চলে যেত জমিদারদের ঘরে, এবং যারা ভূমিদাস ছিল তাদের যে অল্প পরিমাণে ফসল পেত। কারা পেত? এই যে কারা? ভূমিদাসরা। যে দাস থেকে একটু পরিবর্তিত রূপই হচ্ছে সামন্ত সমাজ। অনেক সমাজের রাজনৈতিক অবস্থার নাম হচ্ছে রাজতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, এই সমাজ ব্যবস্থা প্রায় 800 বছর অবস্থান করে। তার মধ্যে 300 বছর থেকেই সংগ্রাম শুরু হয়, কিন্তু ভূমিদাসদের এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আরো 500 বছর সময় লেগে যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাস্তুল যুগের যে পতন ঘটে সেটা হচ্ছে 1789 সালের 14 জুলাই এর বাস্তুল যুগের পতন ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামন্ত সমাজ সম্পর্কে জানলাম। এরপরে হচ্ছে পুঁজিবাদী সমাজ। মার্কসের মতে সামন্ত সমাজের অবসানের পরে পুঁজিবাদী সমাজের আবির্ভাব ঘটে, এবং এই পুঁজিবাদী সমাজটা হচ্ছে মুনাফা অর্জনকারী একটা সমাজ ব্যবস্থা, মুনাফা অর্জনকারী একটি উদ্যোগ। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে তিনি এইভাবে বলেছেন। মার্কস পুঁজিবাদী সমাজের দুইটি উপাদানে চিহ্নিত করেছেন, একটা পুঁজিবাদ এবং মঞ্জুর শ্রেণী। তারপর কি আছে? সামন্ততন্ত্র সমাজ। কার্ল মার্কসের মতে পুঁজিবাদ সমাজের শ্রেণী দ্বন্দ্বের ফলে সৃষ্টি হবে, নতুন করে সৃষ্টি হবে সমাজতন্ত্র সমাজ, তিনি এটা বলেছেন, এবং নতুন একটা সমাজ ব্যবস্থার জন্ম হবে, যার নাম হবে সমাজতন্ত্রী সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, কার্ল মার্কসের যে আলোচনা করলাম, তার যে জন্ম পরিচয় সম্পর্কে জানলাম, তার যে বিখ্যাত গ্রন্থগুলো সম্পর্কে জানলাম, তার যে সমাজ সম্পর্কে অবদান সম্পর্কে জানলাম, আশা করি তোমরা এখানে স্পষ্ট ধারণা পেয়েছো। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, ফোনেও যোগাযোগ করতে পারো। আগামী ক্লাসে আমি ম্যাক্স ওয়েবারকে নিয়ে আলোচনা করব।
তোমরা বাসায় একটু দেখবে। প্রিয় শিক্ষার্থী, আবারও কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তোমরা বাড়িতে থাকবে এবং পড়াশোনা করবে, পরীক্ষার প্রস্তুতি নেবে। যদিও পরীক্ষার সময় মতো আমরা নিতে পারছি না এই দুর্যোগের কারণে, করোনাকালীন দুর্যোগের কারণে, তারপরও তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা তোমাদের কাছে। ঘরে থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।